বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন মাসরুর মাওলা, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি; শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন; এবং আমাদের সাথে আরও আছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, কেন্দ্রীয় সদস্য, জাতীয় নাগরিক কমিটি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। এবং আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরি, তারপরে আমরা আলোচনা শুরু করব। খুব দ্রুত আমি তথ্যগুলো তুলে ধরতে চাই। প্রথমে যে বিষয়টি আমি তুলে ধরতে চাই তা হচ্ছে উপসচিব পদে 50% কোটা প্রথা নিয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরীকে পদত্যাগ সহ সংস্কার কমিশন পুনর্গঠনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। এটি বাংলাদেশ স্থানীয় সময় বুধবার স্কাটনে, রাজধানীর স্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে জনপ্রশাসন সংস্কারকে ভিন্ন পথে পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভায় আহ্বান জানিয়েছে বিসিএস নবম ব্যাচের কর্মকর্তা জাকির হোসেন কামাল। তিনি বলেছেন, আপনি তো পরীক্ষা দিয়ে পদোন্নতি নেননি, যেহেতু আপনি এ কাজ করেছেন, আপনি অবিলম্বে সংস্কার কমিশন থেকে পদত্যাগ করেন। তিনি আরও বলেছেন, শুধু সংস্কার কমিশনের চেয়ারম্যানকে পদত্যাগ করলেই হবে না, সব স্টেক হোল্ডারকে নিয়ে সংস্কার কমিশনকে পুনর্গঠন করতে হবে। এবং এর আগে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব সোহেল রানা বলেছেন, উপসচিব পদে 50% হারে পদায়ন বৈষম্যমূলক, অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক। রাষ্ট্রকে দুর্বল করার কোনো প্রচেষ্টা চলছে কিনা এটাও আমাদের দেখতে হবে। এরপর যে তথ্যটি একটু ছোট করে তুলে ধরি তা হচ্ছে যে এত দ্রুত নির্বাচনের জন্য এতগুলো মানুষ শহীদ হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেছেন, দেশের সংস্কার শেষে নির্বাচন দিবে সরকার। তিনি এটি বুধবার ঠাকুরগাঁও একটি অনুষ্ঠান ছিল, সেখানে এই কথা বলেছেন। এবং এর পরে যদি আমি দেখি, অন্তর্বর্তী সরকারকে সবচেয়ে দুর্বল সরকার হিসেবে উল্লেখ করে 2025 সালের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। এটিও বুধবার এক আলোচনা সভায় তিনি বলেছেন, উনারা অর্থাৎ অন্তর্বর্তী সরকার কতদিন ধরে সংস্কার করতে চায় সেটা তো আমরা জানি না, কিন্তু সংস্কারের নামে তারা যদি বছরের পর বছর ক্ষমতা আঁকড়ে থাকতে চান সেটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। কারণ হচ্ছে, ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। একটা দুর্বল সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে। সেজন্য দরকার জনগণের কাছে জবাবদিহিতামূলক একটি নির্বাচিত সরকার। এবং যদি দেখি এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গত মঙ্গলবার এক অনুষ্ঠানে বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী যে বর্তমান দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও বৈদেশিক সমস্যার সমাধান করতে হলে দ্রুত সংসদে নির্বাচিত সরকার প্রয়োজন। এই হচ্ছে বিএনপি নেতাদের বক্তব্য। এবং এরপর আমি সবশেষ আরেকটি তথ্য তুলে ধরে আমি আলোচনায় চলে যাব। সেটি হচ্ছে, প্রোপাগান্ডার অভিযোগ তুলে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের বিনিয়োগকারীদের চাপ দিয়ে 5 জন সাংবাদিককে চাকরিচ্যুত করানো হয়েছে বলে বিনিয়োগ বিষয়ক ম্যাগাজিন ব্যারন্সের প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ গত 17 ডিসেম্বর প্রায় 15 থেকে 20 জন শিক্ষার্থী নিয়ে সময় টেলিভিশনে বিনিয়োগকারী সিটি গ্রুপের অফিসে যান। হাসনাত এএফপিকে বলেন, এএফপি পরে এই বিষয়ের প্রতিবেদন করে এবং সেই প্রতিবেদনে হাসনাত বলেছেন এএফপিকে, আমার মন্তব্য নিয়ে সময় টেলিভিশন প্রোপাগান্ডা ছড়াচ্ছিল এবং একটি পতিত রাজনৈতিক দলের মতামতকে স্থান দিচ্ছিল। হাসনাত আরও বলেছেন, আমরা সংবাদপত্রের স্বাধীনতার কট্টর সমর্থক, কিন্তু সংবাদপত্রকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। তিনি দাবি করার ক্ষেত্রে কোনো সমস্যা দেখেন না, কিন্তু সাংবাদিকদের বরখাস্ত করার জন্য তালিকা হস্তান্তরের একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। এই বিষয়টি তিনি বলেছেন যে তালিকা হস্তান্তরের বিষয়টি তিনি প্রত্যাখ্যান করেছেন। এবং সময় টিভিতে বিনিয়োগকারী ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের সাথে এই বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি বলে প্রতিবেদনে বলা হচ্ছে। এবং আমরা যদি দেখি যে সাংবাদিক ওমর ফারুক, এই একই টেলিভিশন চ্যানেলের একজন সিনিয়র এডিটর ছিলেন, তিনি বলেছেন ওই প্রতিবেদনে যা বলা হচ্ছে যে 5 জনের মধ্যে তিনি ছিলেন, কারণ ছাড়াই বরখাস্তের চিঠি পেয়েছেন তিনি। ফারুক এএফপিকে বলেছেন, টেলিভিশন কর্তৃপক্ষ আমাদের কয়েকজনকে স্টেশনের বৃহত্তর ভালোর জন্য পদত্যাগ করার জন্য অনুরোধ করেছিল। আমরা সিদ্ধান্তের জন্য একটি ব্যাখ্যা চেয়েছিলাম, কিন্তু কর্তৃপক্ষ কিছু দিতে অস্বীকার করে। এই হচ্ছে কিছু তথ্য ছিল যেগুলো আমি তুলে ধরলাম। আমি একটু শুরুতেই আসতে চাই শরীফুজ্জামান শরীফ, আপনাকে দিয়েই শুরু করি। যেই বিষয়টা তা হচ্ছে, যদি একটু সংক্ষেপে আপনারা আমাকে উত্তরগুলো দেন, আমরা
কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে পারবো। এই যে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব সোহেল রানা, তিনি যে বললেন উপসচিব পদে 50% হারে পদায়ন বৈষম্যমূলক, অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক, তার যে বক্তব্য অথবা অভিযোগ। এবং একই সাথে যদি বিসিএস নবম ব্যাচের যে কর্মকর্তার কথা বলছিলাম জাকির হোসেন কামাল, তিনি জনপ্রশাসন সংস্কার কমিশনের যে চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরীকে পদত্যাগ সহ সংস্কার কমিশন পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন। এই বিষয়ে আপনি কি বলবেন শরীফুজ্জামান শরীফ? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচকদেরকে শুভেচ্ছা। 5ই আগস্ট সরকারের, শেখ হাসিনা সরকারের পতনের পর, পালিয়ে যাওয়ার পর, নিখোঁজ হয়ে যাওয়ার পর সবার আগে যারা দাবি দাওয়া নিয়ে মানুষের সামনে এসেছে তারা হচ্ছেন সচিবালয়ের কর্মকর্তা, সরকারি কর্মকর্তা। গত 15 বছরের যে দুঃসহ শাসন, গত 15 বছর যে অন্যায় শাসন, এই শাসনেরও সব থেকে কাছে থেকে এই শাসনকে যারা সহযোগিতা করেছে তার একটা বড় অংশ সরকারি, এবং সেটি হয়েছে সচিবালয়। হঠাৎ করে তারা তাদের একটা দাবি নিয়ে এসে সংস্কার কমিশনের প্রধানকে পদত্যাগ করতে বলা, এবং যদি তিনি পদত্যাগ না করেন তাহলে অস্থির অবস্থা তৈরি হবে, এটা এক ধরনের হুমকি। তারা কেন এই হুমকি দিতে যাচ্ছেন এবং এই অস্থির অবস্থা কারা তৈরি করবে, এই প্রশ্নটা তাকে ডেকে জিজ্ঞেস করা দরকার। বাংলাদেশের একটা প্রবণতা হচ্ছে যে রাজনৈতিক পট পরিবর্তনের পরে বিভিন্ন সময়ে যারা সুযোগ সুবিধা গ্রহণ করে অথবা একটু কম সুবিধা পান, তারা এসে নিজেদেরকে ওই বঞ্চিত, নিপীড়িত এই কথা বলে তারা সুবিধাগুলো নেওয়ার চেষ্টা করেন এবং একটা ইমোশন ক্রিয়েট করার চেষ্টা করেন। সরকারি কর্মকর্তাদের এই যে দাবি, এই দাবির সঙ্গে আমি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, দেশে আইনের শাসন ফিরিয়ে আনা, ফ্যাসিবাদ অথবা পতিত স্বৈরাচারের যে অনৈতিক যে কর্মকাণ্ড, ছাত্র হত্যা, অন্যান্য যে ঘটনাগুলো, সেই ঘটনার কোনো বক্তব্য আপনি এর মধ্যে পাবেন না। কেবলমাত্র তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করা, তাদের পদোন্নতি দেওয়া, তাদের বকেয়া পরিশোধ করা, তাদেরকে নানা রকমের রাষ্ট্রের অন্যান্য জায়গার সুবিধাগুলোর সঙ্গে লিঙ্ক করে দেওয়ার বাইরে তারা কিন্তু কখনোই সাধারণ মানুষ অথবা শিক্ষার্থী অথবা জনগোষ্ঠীর যে দাবিগুলো আছে সেই দাবির সঙ্গে তারা কখনোই একমত হন না বা তার সঙ্গে কখনো কণ্ঠ মেলান না। সুতরাং এরকমের একটি জায়গায় আমি মনে করি যে সরকার যেন এই যে একটা গোষ্ঠী, আমলারদের একটি গোষ্ঠীর চাওয়ার কাছে, তাদের হুমকির কাছে যাতে মাথা নত না করে। কেন? বাংলাদেশের মানুষের অসংখ্য সমস্যা আছে, দাবি আছে, যে দাবিগুলো সরকার এখন পর্যন্ত পূরণ করেনি, পূরণ করার কোনো উদ্যোগও গ্রহণ করে। প্রতিনিয়ত নানা রকমের সমস্যা আমাদের সামনে তৈরি হচ্ছে, সেই সমস্যাগুলো সমাধান করাটাই হচ্ছে সরকারের প্রথম কাজ। সচিবালয়ের অথবা সরকারের যে কর্মকর্তারা গত 15 বছর কি পেয়েছে কি পাননি, এটি হ্যাঁ তাদের উপরে অন্যায় হয়েছে হয়তো, কিন্তু এর থেকে গুরুত্বপূর্ণ আরো অনেকগুলো জায়গা আছে, এর থেকে আরো বড় বড় অন্যায় হয়েছে, যে অন্যায়গুলোর পরিসমাপ্তি ঘটানোর জন্য গুরুত্বপূর্ণ এজেন্ডাগুলো গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে কোন সচিব, এবং আমি গত 2 দিন ধরে কতগুলো জায়গা থেকে যেটি শুনেছি, যে আজ থেকে 5-7 বছর আগে যারা নৈতিক স্খলনের দায়ে অভিযুক্ত হয়ে চাকরি হারিয়েছেন, যারা দুর্নীতি করে চাকরি হারিয়েছেন, তারাও এসে এখন বলছেন যে আমরা আওয়ামী লীগ সরকারের চোখের বালি ছিলাম, সেই কারণে আমাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এখন আমাদেরকে এখানে দায়িত্ব দিতে হবে। এটি একটি অন্যায় কাজ এবং একটা স্রোতের মধ্যে ঢুকে সুবিধা গ্রহণ করার চেষ্টা। জি শরীফুজ্জামান আমি শরীফ, শেষ জায়গাটায় আসব। আপনি কয়েকজন সাংবাদিককে চাকরিচ্যুত করার যে বিষয়টি, এই বিষয়ে আমরা আসবো শরীফুজ্জামান শরীফ, আমরা এই বিষয়ে আসবো। আমি আমলাদের ক্ষেত্রে আমার কথা এই পর্যন্ত। জি জি জি, আপনাকে ধন্যবাদ। আমি আসবো এই বিষয়টিতে, তখন নিশ্চয়ই আমি আপনার কাছ থেকে আবারও শুনবো একই বিষয় নিয়ে। মাসুর মাওলা, আমি একটু আপনার কাছে আসি, যদি ছোট করে বলতেন এই বিষয়টি নিয়ে। আসলে শরীফ ভাই তো সুন্দর করে বলেছে, এরপরে আমার আর আসলে বলার কিছু থাকে না। আমি তারপরে অ্যাড করি, আসলে এই সরকার যখন ক্ষমতায় আসলো অনেক বড় বড় কথা বলেছে, কিন্তু আমরা সেই হিসেবে দেখছি কোনোটাই ওনারা রাখতে পারেন নাই। দেশটাকে সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, আমেরিকা বানিয়ে ফেলবো, অনেক ধরনের বড় বড় ডায়লগ দিয়েছেন। আপনি দেখেন, এখন পর্যন্ত 5 মাস হয়ে গেছে, 6 মাসের মাথায় পড়বে, এখন পর্যন্ত ল অ্যান্ড অর্ডার ঠিক করতে পারে নাই।
আজকে আমার আপনার যদি কোনো দুর্ঘটনা ঘটে আমার বাসায়, আমরা জানি না কাকে কল করব। এখন এখন কোনো কিছু হলো, এখন শুনে এসে যৌথ বাহিনী, পুলিশ কি করছে আমি জানি না, বিকজ পুলিশকে যে রিস্টোর করবে এটার কোনো উদ্যোগ নাই। আর এই যে আপনি দেখেন, এই যে সবচেয়ে বড় কথা যে ইয়ে নিয়ে যেটা আজকে কথা বলেছে, যেটা আপনার এই এই যে নবম ব্যাচ নিয়ে যেটা কথা বলেছে, যেটা বিসিএস যারা, আপনি দেখেন এই যে ছাত্ররা, বৈষম্য ছাত্ররা, ওরা আসলে কারা? ওরা তো রেভলিউশন করেছে, মানলাম, ওরা বিপ্লব করেছে, বিপ্লব ডেকে এনেছে, কিন্তু বিপ্লবের ফসল তো ওরা একলা পায় না। এখানে এখানে আমলাদের এখানে বড় একটা স্টেক হোল্ডার আমলারা এখানে আছেন, এখানে আপনার রাজনৈতিক দলরা এখানে আছেন। ওরা ফিনিশিং স্টেজে তারা আসছেন বিকজ শেখ হাসিনা কিছু মিস্টেকের কারণে, আদারওয়াইজ কিন্তু আজকে এই ছাত্র এখানে আসতে পারতো না। তো ঠিক আছে, আসছে, ছাত্রদের কারণে হোক, যে কারণে হোক আসছে। কিন্তু তারপরে এই যে সরকার যে চলছে, সরকার আসলে কার কথা চলছে আমি আসলে জানি না। কারণ সরকার যদি কোনো স্টেটমেন্ট দেয়, সঙ্গে সঙ্গে দেখা যায় বৈষম্য ছাত্ররা এসে সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছে। তার মানে কি ছাত্রদেরকে কি স্পোর্টস পার্সন বানানো হয়েছে? কারা এরা? এরা কি করছে? এরা যাকে খুশি নামিয়ে দিচ্ছে, যাকে খুশি তুলে ধরছে। এই গভর্নমেন্ট, আমি বলবো, কমপ্লিটলি ফেলিয়ার গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের এখন উচিত রীতিমতো অন্য কোনো কথা না বলে, অন্য কোনো বুলিবাজি না করে ডাইরেক্ট এখন ইলেকশনের কথা বলা উচিত। বিকজ তারা বলছে তাদেরকে রিফর্ম করার সুযোগ, কতদিন সুযোগ চাক, একটা রোড ম্যাপ দেখ। রোড ম্যাপে আমরা বুঝতে পারবো যে এই সরকারের আর 1 বছর লাগবে না 2 বছর লাগবে না 5 বছর লাগবে। এখন পর্যন্ত রোড ম্যাপ দিতে পারে নাই। এই যে সেদিন তারা ডিক্লেয়ার দিল নির্বাচন আমরা করব, কিন্তু নির্বাচন ডেট জানি না, এমন ভাবে টেকনিক্যালি কথাটা বলেছে যেন আমরা যেন ওইটাকে নিয়ে আমরা যেন হজম করে থাকি। দিস ইজ নট রাইট। এইভাবে তারা করতে পারে না। এটা হলো আমার কথাটা, যে এখন এই মুহূর্তে এখন আমাদের যেটা উচিত, এখন নির্বাচনে কনসেন্ট্রেট করা উচিত। তাদের রিফর্ম করার করার কাজ এই ইন্টারিম গভর্নমেন্টের না। ইন্টারিম গভর্নমেন্ট রিফর্ম করার কোনো ক্ষমতা নাই। তারা ইলেকশন নিয়ে কথা বলে, ইলেকশন প্রসেস নিয়ে তারা রিফর্ম যদি করতে পারে, তার কনস্টিটিউশন হাত দেওয়া তাদের কোনো সুযোগ নাই। জি মাসুম মাওলা, নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি একটু অ্যাডভোকেট হুমায়রা নূর আপনার কাছে যে বিষয়টা নিয়ে আসতে চাই, যেটি নিয়ে কথা বলছিলাম, শরীফুজ্জামান শরীফও বলছিলেন এবং মাসুম মাওলা শুরুতে বলছিলেন যে এই যে আপনার জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানকে যে পদত্যাগ করা এবং সংস্কার কমিশন পুনর্গঠনের যে আহ্বান জানানো, এই বিষয়টি আসলে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? হুমায়রা, আপনার সাউন্ডটা সম্ভবত বন্ধ করা, আপনার সাউন্ডটা অন করবেন। জি। দুঃখিত। ধন্যবাদ আপনাকে। আসলে আমার আগে শরীফুজ্জামান শরীফ ভাই এবং মাসুম মাল্লা ভাই যা বলে গেলেন, এরপরে আমার আসলে আমার বক্তব্য খুবই সুস্পষ্ট। প্রাক্তন সরকারের যা 16 বছর করে গিয়েছে, তা আসলে এই প্রশাসনে যারা বসেছিল তাদের সহযোগিতাই এই অনিয়ম, দুর্নীতি, বিশৃঙ্খলা এবং যাবতীয় স্বৈরশাসন প্রতিষ্ঠা করার কাজে এই প্রশাসনের এরাই সহযোগিতা করেছে। সুতরাং তাদেরকে আর তাদের চাপের মুখে কোনো কিছু মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। জি, আপনাকে এবং ধন্যবাদ। তারা যে জি না, আমি আপনার কাছে আসছি। আমি আরেকটা লাইন জি আরেকটা বলুন লাইন একটু অ্যাড করতে বলুন চাবো, বলুন সেটা হচ্ছে অবশ্যই। তারা যে বলছে যে 100% প্রশাসনিক ক্যাডার থেকে দিতে হবে। এই এই ক্লেইম ইটসেলফ ইজ ডিসক্রিমিনেটরি। নট অনলি দ্যাট, মাসুর মাওলা মাওলা ভাইকে আমি একটু কাউন্টার করবো। সেটা হচ্ছে, ভাই আপনারা যে গভর্নমেন্টকে কাউন্টার করছেন, আমরা ছাত্র জনতা পক্ষ থেকে যখন গভর্নমেন্টকে সমালোচনা করছি, সেই বিষয়টা আপনারা স্বীকার করছেন না। আমরা প্রত্যেকটা বিষয়ে প্রোটেস্ট করছি, যেটা ভুল হচ্ছে সেটা প্রোটেস্ট করছি, যেটা ঠিক হচ্ছে সেটা সাপোর্ট করছি। কিন্তু আপনারা তো এই সরকার চান নাই বলেই সরকারকে ভুলভাবে সমালোচনা করছেন। আপনারা তো মিলিটারি প্রশাসন চেয়েছিলেন, আপনার দল থেকে মিলিটারি প্রশাসন চেয়েছিল, আপনার দল থেকে তো ইন্টারিম গভর্নমেন্টই চায় নাই। আর আর প্রাক্তন সরকারের আপনারা তো সহযোগী ছিলেন, সেটা স্বীকার করে নেন। শুনেন আপা, তাহলে আমাকে ফ্লোটা দিতে হবে। আপনি যে বলছেন যে আমরা মিলিটারি গভর্নমেন্ট চেয়েছি, দেশের আপনি বলেন, এই যে গণভবনটা যে ভেঙেছে, এটা কি পাবলিক সম্পত্তি না এটা হাসিনা সম্পত্তি? এটা পাবলিক সম্পত্তি। প্রত্যেকটা সরকারি প্রত্যেকটা স্থাপনা যেভাবে ভেঙেছে, এটা 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 শেখ হাসিনা ব্যক্তি সম্পত্তি না, এটা হলো ভাই দেশের আপনি সম্পদ। আপনি আগে আগে দুই না, না, হাজার হত্যার হত্যার জন্য আগে আপনারা সরি বলেন জনগণকে, তারপরে স্থাপনা যেগুলা এক নষ্ট মিনিট হয়েছে এক মিনিট সেগুলোর এক কথা মিনিট বলেন।
মানুষের 2000 জানের দাম 2026 নাই মারা গেছে, আর সেটার জন্য কয়টা আমরা কেন কনস্টিটিউশন সরি চাবো? নষ্ট হয়েছে সেটা নিয়ে বারবার আওয়ামী লীগের মতো একরকম জি কথা বলে যাচ্ছেন। আমরা কেন সরি যাবো আমাকে বলেন তো? আমরা কি কেন সরি যাবো? সরি যাবে হলো শেখ হাসিনা সরকার। শেখ আমরা কি হাসিনা কেন সরি সরকারের যাবো? সাথেই তো ছিলেন আপনারা। না, তাহলে আপনি পলিটিক্স ফলো করেন নাই। পলিটিক্স ফলো করার জন্য এবার একটু বুঝুন আমার কাছ থেকে। 2014 সালে বিএনপি নির্বাচনে গেছিল, স্থানীয়তে গেছিল। মাসুর মাওলা 2014 সালে জনাব মাসুর মাওলা জি এই চেয়ারম্যান ছিল না, জিএম কাদের এমপি ছিল না। তা কি করে 2018 সালে বিএনপি ক্ষমতায় ছিল? তাহলে কি বিএনপি কি এই দায়িত্বের মধ্যে পড়ে না? আপনাকে আপনি 2024 সালে আমাদেরকে গান পয়েন্টে নিয়ে নির্বাচন করানো হয়েছে। এখন আপনারা গান সেটার পয়েন্টে, জন্য তার মানে আওয়ামী লীগের প্রেসারে আপু আপনারা শুনেন, রাজি শুনেন, আওয়ামী লীগ শুনেন, আপনাদেরকে শুনেন, প্রেসার দিয়ে ওদের শুনেন, বক্তব্য শুনেন, সবার সামনে তুলে ধরতে বাধ্য শুনেন। করতে পারে। 3rd জুলাই জিএম কাদের প্রথম পার্লামেন্টে দাঁড়িয়ে ইন ইন ফেভার অফ স্টুডেন্ট কোটা কথা বলেছিলেন। তখন বিএনপি কই ছিল? তখন আপনারা কই ছিলেন? আপনারা ছিলেন না। আবু সাইদ মারা গেছে কোথায় আমরা জানেন? তো জুলাই 17 তারিখ থেকে আমরা রাস্তায় আছি। আপনার রাস্তা ঠিক আছে, ভালো কথা, রাস্তায়। বিএনপি তখন কই ছিল? বিএনপি তখন খালেদা জিয়া আর তারেককে নিয়ে ইয়ে করেছে, তারা রাজনীতি করেছে। আমরা তখন আবু সাইদ ভাই মারা আপনি গেছে প্রসঙ্গ থেকে সরে যাচ্ছেন, শুনেন, আচ্ছা আপু শুনেন, প্রসঙ্গ থেকে আবু সরে সাইদ যাচ্ছেন। মারা গেছে রংপুরে যে মারা গেল, কাদের আন্দোলনের সময় জানেন? আমাদের ছাত্র সমাজ। ওদের জানাজা পরিচয় কে জানেন? আমাদের ছাত্র সমাজ। এখন আপনারা রাজনীতি করছেন আবু সাইদকে নিয়ে, আপনারা রাজনীতি করতে পারেন না। আমাদের রাজনীতি আচ্ছা আমরা জনাব কাউকে মাসুর নিয়ে মাওলা রাজনীতি এবং করছি না। অ্যাডভোকেট হুমায়রা নূর আমরা আমরা একটু আরেকটি রংপুরে প্রসঙ্গে যাব আসলে। আমরা রাজনীতি করছি না, আমরা মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলনের চেষ্টা করছি। যেটা আপনারা 17 বছরে চেঞ্জ করতে পারেন নাই, আমরা সেটা করে জনাব মাসুর দেখিয়েছি। মাওলা আমি একটু না সরি, ওয়ার্ডটা এটা আপনি ভুল বলেন আপু, এটা আপনাদের ফেরত দেওয়া উচিত। আমরা কেন সরি বলবো? সরি বলবে আওয়ামী লীগ গভর্নমেন্ট এসে। জি আপনাদের দুজনকে ধন্যবাদ। আমি একটু অ্যাডভোকেট হুমায়রা নূর আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। মাসুর মাওলা আমি অবশ্যই আপনার কাছে আসবো এবং শরীফুজ্জামান শরীফ আপনার কাছেও আসবো। ছোট্ট করে আমি একটু হুমায়রা নূর আপনার কাছে আসি যে বিষয়টি নিয়ে, যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলেছেন যে এত দ্রুত নির্বাচনের জন্য এতগুলো মানুষ শহীদ হয়নি, এমনটা তিনি মন্তব্য করেছেন। আমি একটি প্রশ্ন আপনার কাছে একটু রাখি, কারণ নির্বাচনের সময় নিয়ে নানান কথা হচ্ছে, নির্বাচন কিভাবে হবে, কি হবে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষের মধ্যে নানা রকম প্রশ্ন। গণ আন্দোলনে কেন সাধারণ মানুষের একটি বড় অংশ নেমেছিল? আপনি কি মনে করেন কেন এত মানুষ প্রাণ দিল? যেমনটা আপনিও বলছিলেন, আমরা সবাই জানি এত মানুষ আহত হলেন, চোখ হারালেন, হাত হারালেন, পা হারালেন, কেন? এর পেছনে কারণ কোনটা আপনার কি মনে হয়? যে অথবা কোনগুলো নির্বিচারে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এর বিরুদ্ধে নেমেছিল? বিগত সরকারের যে স্বৈরাচারী আচরণ এই কারণে নেমেছিল? গণতান্ত্রিক পথে ফেরার জন্য একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে সাধারণ মানুষ তাদের পছন্দের প্রতিনিধিকে যাতে বেছে নিতে পারে সেই জন্য নেমেছিল, নাকি রাষ্ট্র সংস্কার করার জন্য তারা রাস্তায় নেমেছিল? আপনার কি মনে হয়? দেখুন, মানুষ দীর্ঘ এতগুলো বছর ধরে মানুষ অত্যাচারিত, নিপীড়িত, মানুষের ভিতরে যেই কষ্টটা, সেই কষ্টটা তারা বিভিন্ন রাজনৈতিক দলের উপর এতদিন ধরে ভরসা করেছিল যে এই রাজনৈতিক দলগুলো তাদের এই নিপীড়নগুলো বন্ধ করার জন্য এগিয়ে আসবে, আন্দোলন করবে এবং এই স্বৈরাচার সরকারের পতন ঘটাবে। সেটা কিন্তু এই রাজনৈতিক দলগুলোর হাত ধরে হয়নি। এই ছাত্র জনতা যখন রাস্তায় এসে নামলো এবং এবং নির্বিচারে তাদেরকে গুলি করা হলো, তখন সাধারণ মানুষও আমাদের এই আন্দোলনের সাথে এসে যোগ দিল। কেন যোগ দিল? কারণ তখন ইউনিটি ছিল আপনাদের। এখনো আছে, এখনো আছে। আপনারা এটা নষ্ট করার তখন চেষ্টা ইউনিটি করেন ছিল। না। আমরা ঐক্যে বিশ্বাস করি, আমরা জনসাধারণকে সাথে নিয়ে। আপনাদের গার্জিয়ানরা, আপনাদের মা বাবারা, সুশীল সমাজ ছিল ইউনিটি, এটা বল ইউনিটি। এখনো ইউনিটি নাই। এখন সবাই চলে মাসুর ভাই আমি আসবো আপনার কাছে। সেটার জন্য নষ্ট করার চেষ্টা এখন সব আছে। মাসুর মাওলা ভাই আমাদের জি আমি আসবো আপনার কাছে। হুমায়রা নূর জি আপনি বলুন প্লিজ। জি হুমায়রা নূর জি। মানুষের এই যে যারা মারা গিয়েছে তাদের রক্তের দাগ এখনো শুকায়নি ভাই, আহতরা এখনো চিকিৎসা পায়নি। এই প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু প্রত্যেকের এক একজনের এক একটা সংস্কার প্রস্তাব আছে। আপনারা যদি ইন্টারিম গভর্নমেন্টকে বিলিভই না করেন তাহলে প্রস্তাবগুলো কেন দিলেন? আর এই প্রস্তাবগুলা রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক নেতা কর্মীদের
যে আশা আকাঙ্ক্ষা সেখান থেকে তারা তাদের প্রস্তাব দিয়েছে, আর আমরা আমাদের পক্ষ থেকে প্রস্তাব যেগুলো দিচ্ছি সেগুলো আমরা সাধারণ মানুষের যে এতদিনের যে আশা, যে এতদিনের যে তাদের যেই যেই ইচ্ছাগুলো, যেই তাদের যেই দেশটাকে যেভাবে তারা দেখতে চায়, সেই দাবিগুলোই আমরা সবার সামনে তুলে ধরেছি। সুতরাং সেই দাবির গুলো বাস্তবায়নের একটা পথ তৈরি হতে হবে। এবং দেখেন, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে বাই দ্য এন্ড অফ জানুয়ারি, by the end of 2025 or at the beginning of 2026 ইলেকশন হবে। এখন আপনারা এত বছর 16 বছর ধরে আপনারা অপেক্ষা করেছেন, তখন আপনারা রাজনীতির মাঠে এই স্বৈরাচার সরকারকে পতন করাতে পারেন নাই। এখন আমাদের হাত ধরে আপনারা যখন স্বৈরাচার সরকারের পতন করলেন, তখন মানুষের দাবিগুলো যে আমরা তুলে এনেছি, এগুলো একটু সমাধানের একটা রাস্তা আসার একটু সময় দেন। একটা টাইমলাইন তো দেওয়া হয়েছে, একটু ধৈর্য ধরেন। 16 বছর তো ধৈর্য ধরতে পেরেছেন। জি, হুমায়রানুর ঐক্যটা আপনাকে নষ্ট করেন না, আমরা আপনাদের বিরুদ্ধে না। আমরা জি সবাইকে নিয়ে যেমন আমরা রাস্তা নেমেছিলাম, কারো স্টেক হোল্ডার হিসাবে না, কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য আমরা রাস্তায় নামি নাই। হুমায়রানুর আপনাকে ধন্যবাদ। আমাকে একটু কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর, যখন আমার ভাইয়ের বুকে গুলি লাগে, আমার ছাত্রদের বুকে যখন গুলি লাগে, তখন সবাই আপামর জনতা কার ছেলে, কার মা, কার বোন এটা দেখে নাই, রাস্তায় নেমে আসছে। এই জনশক্তিকে আপনি অবহেলা করতে পারেন না, এই জনশক্তি অবহেলা করার না। আপনি ঐক্য নাই বলছেন, ভুল বলছেন। জি সবার মধ্যে হুমায়রানুর, ঐক্য আছে, ঐক্য নষ্ট করার চেষ্টা করবেন না। আমি আবারও আসবো আপনার কাছে। অবশ্যই আমাকে একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আমরা আবারও আলোচনা চালিয়ে যাব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন তিনজন অতিথি। আমি সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাব। আমি একটু শুরুতেই যেতে চাই এখন শরীফুজ্জামান শরীফ আপনার কাছে, যেই বিষয়টি নিয়ে আপনিও বলছিলেন এবং যেই প্রসঙ্গটি আমি আসলে এখন তুলতে চাই সেটি হচ্ছে যে আপনি দেখেছেন নিশ্চয়ই বিভিন্ন গণমাধ্যমে যে বাংলাদেশে একটি প্রাইভেট টেলিভিশনের মালিকের অফিসে ছাত্র আন্দোলনকারীরা, এরকমটা বলা হচ্ছে বিভিন্ন প্রতিবেদনে, এবং সাংবাদিক ছাঁটাইয়ের অভিযোগ রয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? পুরো ঘটনাটা আমি অনুষ্ঠানের শুরুতেই আসলে বলছিলাম। জি, ধন্যবাদ আপনাকে। যে খবরটি এসেছে, এই খবরটা নিয়ে সত্য মিথ্যা কিনা এটি নিয়ে তর্ক করা যায়, তবে যেহেতু এই সম্পর্কে রিপোর্ট বেরিয়েছে এবং অভিযুক্ত যিনি তার স্টেটমেন্টও এখানে আছে, সুতরাং এই নিউজটা আমি বিশ্বাস করে নিচ্ছি। দ্বিতীয় জায়গাটা হচ্ছে গণমাধ্যম 5ই আগস্টের আগ পর্যন্ত একরকমের চাপের মধ্যে ছিল। আজকে নতুন বাস্তবতায় নতুন ধরনের কৌশলের মধ্য দিয়ে গণমাধ্যমকে প্রচন্ড চাপের মধ্যে রাখা হয়েছে। মানবজমিন পত্রিকার সম্পাদক, যিনি গত 15 বছর এই যে অগণতান্ত্রিক শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে সব থেকে বেশি যারা কথা বলেছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন মতিউর রহমান চৌধুরী। গত 3 দিন আগে তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন, তিনি একটা সভায় উপস্থিত হয়ে সাংবাদিকদের যে কথাগুলো বলেছেন, এর ভেতর থেকে আমরা বুঝতে পারি গণমাধ্যম কতটা চাপের মধ্যে আছে, কতটা বিপদের মধ্যে আছে। আপনি নিশ্চয়ই সেটি দেখেছেন। এবং এই যে 5 জনের কথা বললেন না, 5 জনের মধ্যে আমি একজনকে চিনি। তিনি নিউজ 24-এ একসময় কাজ করতেন এবং গত গণ অভ্যুত্থানে একেবারে সাংবাদিকদের মধ্যে চ্যাম্পিয়ন রোল যারা প্লে করেছে গণ অভ্যুত্থানের পক্ষে, এবং তাদের একজন, তাকেও চাকরিচ্যুত করা হয়েছে। এবং তার সাথে সর্বশেষ গত 9 সেপ্টেম্বর একটা অনুষ্ঠানে আমার সাথে দেখা হয়েছিল এবং তিনি তার অনেকগুলো স্বপ্নের কথা বলছিলেন যে এই যে নতুন বাংলাদেশটাকে তিনি কিভাবে দেখতে চান। আমি দেখলাম সেই সাংবাদিকটাকেও এর ভেতর থেকে এই 5 জনের মধ্যে তিনিও আছেন। এটি আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের যে আমরা ওই যে খারাপ সংস্কৃতি, আমরা রাজনৈতিক অবস্থার পরিবর্তন ঘটালেও আমাদের এখানকার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে বের হতে পারিনি। এবং আজকে একটা দুটো এরকমের ঘটনাটা যদি আওয়ামী লীগের সময় হতো, ছাত্রলীগ করতো, আপনি বাংলাদেশের অনেক পত্রিকায় নিউজ পেতেন। প্রথম আলো উপসম্পাদকীয় লিখত, ডেইলি স্টার উপসম্পাদকীয় লিখত। আপনি যদি বিএনপির সময় ছাত্র দল এই কাজটি করতো, সমস্ত পত্রিকায় হয়তো প্রথম পাতায় নিউজ হতো। কিন্তু আজকে বাংলাদেশের কোনো মিডিয়াতে এই নিউজটা নেই। কেন? কারণ হচ্ছে, আপনি স্বীকার করেন বা না করেন, আমাদের মিডিয়াতে নতুন পরিস্থিতিতেও একটা ভয়ের ভীতিকর সংস্কৃতি এখানে এস্টাবলিশ করা হয়েছে। জি যে শরীফুজ্জামান শরীফ, সমন্বয়ক
যে সমন্বয়কের সম্পর্কে বক্তব্যটা এসেছে, আমি মনে করি যে তার অন্যান্য যে সতীর্থ যারা আছেন তাদেরও এই বিষয়টি নজরে আনা দরকার, সরকারের নজরে আনা দরকার। আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের শাসনের পাশাপাশি আরেকটা কাউন্টার শাসন এখানে প্রতিষ্ঠিত হয়েছে। সচিবালয় থেকে একটা শাসন পরিচালিত হচ্ছে, রাজু ভাস্কর্য থেকে আরেকটি সরকার পরিচালিত। এটি কাঙ্ক্ষিত না। শেষ করে দেব আমি এই জায়গাটা, আপনি মনে হয় আমাকে থামানোর জন্য বলছেন। আমি জি, শেষ করব এই আপনাকে জায়গাটায়। বিদায় দিতে হবে, আপনি আরেক জায়গায় আমি যাবেন আরো এর দুই জন্য। তিন জি মিনিট আপনি আমাকে বলতে পারেন, সুযোগ আছে আমার। জি আমি শেষ করব এই জায়গাটায় যে এই গণ অভ্যুত্থানটাকে আপনি কোনো গোষ্ঠীর সম্পত্তিতে পরিণত করতে যাবেন না। কেন যাবেন না? আমি এর আগেও আর একটা গণ অভ্যুত্থানে একেবারে সক্রিয় কর্মী হিসাবে অংশগ্রহণ করেছি 1990 সালে। সেটি হয়তো ছোট ছিল, এবং 90 সালে এরশাদ বিরোধী যে আন্দোলনটা, এটা শুরু হয়েছিল 83 সালের 14ই ফেব্রুয়ারি। 83 সালের 14ই ফেব্রুয়ারিতে আমরা কয়েকজন সাথীকে হারিয়েছি, এবং এরশাদ বিরোধী আন্দোলনটা আমরা সমাপ্তি করেছিলাম 1990 সালের 6 ডিসেম্বর, অর্থাৎ 83 আর 90, তো প্রায় 7 বছর। 90 সালে ছাত্ররা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। তারা কিন্তু কখনো বলেনি যে 83 সালে যারা শহীদ হয়েছেন তোমরা শহীদ হয়ে ব্যর্থ শহীদ, কারণ তোমাদের রক্তের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটেনি, আমরা 90 সালে পতন ঘটিয়েছি। আপনাকে আমি জি মনে করিয়ে দিই, আবু সাইদ যেদিন রংপুরে হত্যাকাণ্ডের শিকার হন, শহীদ হন, একই দিনে কিন্তু চট্টগ্রামে ছাত্র দলের একজন কর্মী, সম্ভবত হিমেল নাম, তিনিও কিন্তু হত্যাকাণ্ডের শহীদ হন। অর্থাৎ এই আন্দোলনটাকে আপনি বৈষম্য বিরোধী আন্দোলন আর ওই পক্ষের অমুক রাজনৈতিক কর্মী, এই বিভক্তিটা শহীদদেরকে ছোট করা হবে। বাংলাদেশের মানুষের গত 15 বছর শেখ হাসিনার সাথে ব্যক্তিগত কোনো বিরোধ ছিল না। আমাদের এখানে একটা গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য আমরা কিন্তু লড়াই করেছি, কখনো লড়াই থেমে গেছে, আবার কখনো লড়াই আমরা এগিয়ে নিয়েছি। আমি জি 2018 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে আমি একজন প্রার্থী ছিলাম। বাগেরহাট 4 আসন থেকে আমি নির্বাচন করেছিলাম, কিন্তু সেই নির্বাচনে আমার মা আমাকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে গিয়েছিলেন। আমি আমাদের কর্মীদের কথা আমি বাদ দিলাম, অন্য ভোটারদের কথা বাদ দিলাম। আওয়ামী লীগের কর্মীরা আমার মাকে ভোট দিতে দেননি, তার হাত থেকে ব্যালট পেপার কেড়ে নিয়ে তারা ভোট দিয়েছিল। আমার মা আর আমাকে কোনোদিন ভোট দিতে যাবেন না। গত 15ই জুলাই আমার মা মারা গেছেন। আমার এই যে বুকের যে যন্ত্রণা, আমার এই যে মায়ের কথা বললাম, আমার মা কি এই যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, তার কোনো কন্ট্রিবিউশন নেই? এই আন্দোলনের সময় একজন বাবার কাঁধে মায়ের কাঁধে একটা শিশু, মায়ের হাতে একটা পানির বোতল, আমি তো মনে করি ওই শিশুটিরও কন্ট্রিবিউশন আছে, সেও এই আন্দোলনের একটা স্টেক হোল্ডার। সুতরাং আমরা এটিকে যাতে বিভক্ত না করি। আমি জি শেষ করব এই কথায়, যে আন্দোলনটা চূড়ান্ত রূপ পেল কখন? এক দফার আন্দোলন। এক দফা কি? শেখ হাসিনাকে চলে যেতে হবে, চলে যেতে হবে। তো শেখ হাসিনা চলে গেলে তারপরে কি? নিশ্চয়ই একটা গণতান্ত্রিক শাসনের দিকে বাংলাদেশ যাবে। সুতরাং আপনি যদি বলেন যে আমার ওই ইস্যু সেই ইস্যু না, বাংলাদেশের এই গণ অভ্যুত্থানে 90, 95, 96% মানুষ, আমার ধারণা দেশে একটা গণতান্ত্রিক শাসন ফিরে আসবে। কবে আসবে আমি সেটি জানি না, কিন্তু জি মানুষ তার ভোটের অধিকার পাবে, সেই কারণে এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। জি ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফ, জি আপনাকে অনেক ধন্যবাদ, এবং নিশ্চয়ই অন্য কোনো দিন আপনার সাথে আবারও কথা হবে। আজকের মতো আপনাকে বিদায় জানাতে হচ্ছে এখনই, যেহেতু আপনার একটু জরুরি কাজ রয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি একটু মাশরুমওয়ালা আপনার কাছে আসি। যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে একটি প্রাইভেট টেলিভিশনের বিষয়ে যেমন তথ্য দিচ্ছিলাম অনুষ্ঠানের শুরুতেও, আপনি সেটি শুনেছেন। আমি সাথে আর একটু যোগ করি। সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার আসার দায়িত্ব নেওয়ার পর 3 দফায় মোট 167 জন সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে পিআইডি, এবং এগুলো আবার বলা হয়েছে যে এখন যাচাই বাছাই করা হবে, এবং নানা বিষয় রয়েছে, এগুলো নিয়ে আমরা আগেও কথা বলেছি। আরেকটি তথ্য একটু দেই, যে আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের যে সবশেষ প্রতিবেদন, সেই প্রতিবেদন অনুযায়ী সাংবাদিকদের কাজের জন্য বিপজ্জনক যে দেশের তালিকা, তার মধ্যে বাংলাদেশের অবস্থান রয়েছে 3য়তে। এই হচ্ছে অবস্থা। এবং সাথে আরেকটু বলি, জুলাই আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের গুলিতে অথবা বিভিন্ন ভাবে 5 সাংবাদিক প্রাণ হারিয়েছেন বলে খবর দিয়েছে ভয়েস অফ আমেরিকা, এবং অন্তত কয়েক ডজন সাংবাদিক এই আন্দোলনের সময় আহত হয়েছেন। আপনি কি বলবেন মাশরুম মাওলা?
জি, প্রথমত হলো আমি ওই যে প্রেসের যেটা বললেন আর কি, আমাদের সাংবাদিকদের যে যাদের অ্যাক্রিডিটেশন বাতিল করা হয়েছে, এটা আসলে আমি বলবো যে আমি এখানে যদি তাদের যদি কোনো অন্যায় থেকে থাকে, তাদের যদি কোনো ইরেগুলার কোনো কিছু থেকে থাকে, তারা যদি কোনো অনিয়ম অকামের মধ্যে জড়িত যদি থাকে, অবশ্যই তাদের শাস্তি পাওয়া উচিত। এবং আমি তার পাশে বলবো যে ইনোসেন্ট যেন কোনো মানুষরা যেন এখানে যেন শিকারের মধ্যে না পড়ে, সেটা একটা জিনিস আছে। তারপরে আপনার যেটা বললেন ওই যে ইয়ের ব্যাপারে, যেটা তার আগে আমি আপুর একটা কথা বলতে চাই। আপু অনেকগুলি কথা তুললেন যে আমরা 15-16 বছর এত কিছু হলো, আর 16 বছর একটা সরকার দেশ চালিয়েছে, আমরা কিসের জন্য এখন কেন এত অধৈর্য হয়ে যাচ্ছি, বা আমরা ধৈর্য কেন ধরতে পারছি না। আমরা কিন্তু একবারও বলি নেই কালকে নির্বাচন দেখ, আমরা কিন্তু একবারও বলি নেই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যেটা বিএনপি বলছে, আমরা কিন্তু একবারও বলি নেই। আমরা যেটা বলেছি একটা রোড ম্যাপ, রোড ম্যাপটা আমরা চাচ্ছি, সেই রোড ম্যাপের মাধ্যমেই বেরিয়ে আসবে এই নির্বাচন 2 বছর লাগুক না 5 বছর লাগুক। রোড ম্যাপে যদি বলে 5 বছর লাগুক, 5 বছরই দিব সময়। আমরা আমরা কিন্তু নির্বাচনের জন্য কিন্তু পাগল হয়ে যাই নাই। আমরা নির্বাচনের জন্য কোনো হয়ে যায়নি পার্লামেন্টে বসতে হবে। আপুদেরকে বলবো, আপুরা এখনো ইয়াং আছেন, আপুরা এখনো ইয়াং ব্লাড। আমরা চাই আপনারা একটা রাজনৈতিক দল তৈরি করেন, প্ল্যাটফর্ম রেজিস্ট্রি করেন, আপনারা ক্ষমতায় আসুন, পার্লামেন্টে বসুন, পার্লামেন্টে বসুন। আপনারা যদি কিছু করতে পারেন করুন, দেশকে দেখিয়ে দেন। কিন্তু একটা কথা বলি, দূরের থেকে বলতে অনেক কিছু ভালো লাগে, যখন একটা মানুষ প্র্যাকটিক্যালি, যখন একটা মানুষ ক্ষমতায় যখন বসে না, তখন বুঝে যে এটা এত ইজি না। আমরা কেন এই কথাগুলি বলছি, এই যে ইউনূস সাহেব, নোবেল লরেট, একজন অভিজ্ঞ মানুষ। আমি আগেও বলেছি ওই জায়গায় আমার জীবনে আমি কিন্তু আসতে পারবো না, উনি যে জায়গায় উনি আছেন। কিন্তু উনার মতন একজন এক্সপিরিয়েন্স লোক, উনার কোনো সে নাই। উনার কিছু ক্যাবিনেটের কিছু অ্যাডভাইজাররা ওনাকে যা বলেন উনি তাই করছেন। আর উনি যে বারবার করে বলছেন ইউনিটি, এখন পর্যন্ত উনি কিন্তু ইউনিটি কল করেন নাই। উনি কয়েকটা দলকে নিয়ে, মানে রিকগনাইজ 2টো দলকে নিয়ে উনি মিটিং করেছেন, আর বাকি সেগুলো লাস্ট 1 মাসের মধ্যে রেজিস্ট্রি পেয়েছে, 1.5 মাসের রেজিস্ট্রি পেয়েছে। ওদের যাদের কোনো অভিজ্ঞতা নাই, যাদের কোনো সিট নাই, কনস্টিটিউশন নাই, যাদেরকে আমরা বলি ওয়ান ম্যান শো বা নিউ বর্ন বেবি, তাদেরকে নিয়ে ইউনিটি আসলে বলে না। আপনি যদি ইউনিটি যদি বলেন, যেমন আমি আওয়ামী লীগের সাফাই গাবো না, কিন্তু একটা কথা বলি, জামাতকেও যখন বিচার যখন করিয়েছে, তো জামাতকে যুদ্ধ অপরাধী বিচারে কেন ফেলেছিল, তারা বলেছে তারা তারা ইন্ডিপেন্ডেন্ট এগেনস্টে। এখন জামাতই কিন্তু স্বাধীনতার পক্ষে কথা বলছে, অথচ জামাত বলছে তারা নাকি স্বাধীনতার পক্ষে নাকি শুরু থেকে ছিল তারা। তো তাহলে তো আর এই রাজাকারের তৈরি হতো না, তাহলে জামাতের লোকজনেরও বিচার হতো না। এখন কথা হলো কি, এটা বলার উদ্দেশ্য হলো জামাতের মধ্যেও ভালো লোক আছে, যারা এখন ফ্রন্ট লাইনে আসছেন, অবশ্যই তারা ভালো অভিজ্ঞতা লোক, মানুষ, ডক্টরেট আছেন। ঠিক সেরকম আওয়ামী লীগের মধ্যে ভদ্রলোক আছেন, অনেক ভদ্রলোক আছেন, যারা কোনো লাইমলাইটে আসেন নাই, ফ্রন্টে আসেন নাই, কিন্তু তারা জেনুইন, তাদের তাদের গায়ে কোনো রক্তের দাগ নাই। তো সেই হিসাবে ইউনূস সাহেবের উচিত যতগুলি রেজিস্ট্রিড দল আছে, রেজিস্টার্ড দল যেহেতু ব্যান করা হয় নাই, সেই দলকে নিয়ে একত্রে বসা উচিত। কিন্তু উনি কিন্তু এখানে ডিসক্রিমিনেশন করে ফেলেছেন। এই জন্য আজকে কথা, উনি যদি ডিসক্রিমিনেশন না করতেন, তাহলে এই যে আনস্টেবল যেটা দেখছেন, প্রতিবেশী দেশ যেগুলো কথা বলছে, প্রতিবেশী দেশ আজকে কথা বলার সাহস পেত না। হ্যাঁ, আমাদের অভ্যন্তরীণ বিষয় প্রতিবেশী দেশ কি করে নাক গলাচ্ছে আমাদের দুর্বলতার কারণে। কারণ আমাদের ভিতরে ঢুকে গেছে, যেমন ফ্রিডম ফাইটার্সরা যখন তার মুক্তিযুদ্ধ করেছে, এখন কথা কথা বলে আমি মুক্তিযোদ্ধা। তো মুক্তিযুদ্ধের উপরে মানুষ এত ঘৃণা এসে গেছে, এই জন্য দেখা গেছে কি ইনোসেন্ট মুক্তিযোদ্ধারাও এখন তারা সাফারার, তারা এখন হ্যারাস হচ্ছে। ঠিক সেরকম আপনারা যেরকম বললেন আন্দোলনের মধ্যে আপনারা ছিলেন, আপনাদেরকে কেউ অস্বীকার করছে না, কিন্তু এটা বলে ভুল হবে যে শুধু আপনারাই করেছেন। 15-16 বছর ধরে প্রতিটা দল এগেইনস্ট আওয়ামী লীগ যুদ্ধ করেছে। ফিনিশিং স্টেজে ইয়েস, আপনাদের মুখ্য ভূমিকাটা ছিল বেশি। জি, মাসুর আপনারা মাল্লা। রাস্তায় নামতে পেরেছেন, আমরা রাস্তায় নামতে মাসুদ পারিনি। ভাই, আপনি আমার কথা ঠিক আছে, কিছু মিসকোট করেছেন, আমি সেগুলো কাউন্টার করতে জি, চাবো। আমার হুমায়ুনুর, আমি একটু আপনার দেওয়া কাছে হোক। আসছি, আমি আসছি অবশ্যই। মাসুর মাল্লা যে কথা বলেছেন আপনি আপনার উত্তর দিবেন, সাথে আমি একটু যোগ করি, যেমনটা প্রশ্নটা রাখি আপনার কাছে, যে একটি প্রাইভেট টেলিভিশনের যে ঘটনা সেটা বললাম, এবং সাংবাদিকদের যে
কয়েকটি তথ্য দিলাম, এই বিষয়গুলো নিয়ে আপনি কি বলবেন? আপনি নিশ্চয়ই শুনেছেন এবং যেমনটি বলছিলেন মাসরুর মাওলা নির্বাচনের বিষয় নিয়ে, এর সাথে একটু বলি, সময় যেহেতু কম আমি সবগুলো বিষয় আপনার কাছে রাখি, আপনি ছোট ছোট করে বলবেন। যে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন যে অন্তর্বর্তী সরকার সবচেয়ে দুর্বল সরকার এবং 2025 সালের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি করেছেন তিনি। আপনার কি মনে হয় অন্তর্বর্তী সরকার আসলে কতটা সবল, আপনি কি মনে করছেন? একই সাথে আমি আপনার কাছে আসলে প্রশ্নগুলো রাখলাম। জি, হুমায়রা নূর। প্রথমত আপনি যে বক্তব্য দিয়েছেন যে 2025 সালের মধ্যে বিএনপির থেকে যে দাবি করা হয়েছে নির্বাচনের, জি, সেটা বিএনপির আসলে ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, জি তিনি বলেছেন। বিএনপির জি ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন সাহেব যেই দাবি তুলেছেন, এটা ওনার রাজনৈতিক দাবি। সেটা উনি সরকারের কাছে ওনার দাবি উত্থাপন করতেই পারেন। এই বিষয়ে জাতীয় নাগরিক কমিটি থেকে ওনাদের রাজনৈতিক দাবির পরিপ্রেক্ষিতে আমাদের কোনো সে নেই। ওয়ান। নাম্বার টু ইজ, আমরা আমাদের আমাদের জাতীয় নাগরিক কমিটি থেকে আমাদের যে দাবিগুলো, যেই সংস্কার দাবি বা সমস্ত দাবিগুলো, সেগুলো আমরা জনগণের যে আশা আকাঙ্ক্ষা, সেটার ভিত্তিতে আমরা আমাদের দাবিগুলো অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন যে সংস্কার কমিশন গুলো আছে সেখানে পেশ করেছি। এবং সেই অনুযায়ী আমরা আশা রাখি যে আমাদের সাথে বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ জনগণের যেই সংস্কার প্রস্তাবগুলো আছে, সেটার ভিত্তিতে সংস্কারের একটা পথ, যখন সংস্কারের যেই রাস্তাটা, চেষ্টাগুলো যখন আমরা দেখতে পাবো, তখনই আমরা নির্বাচনের জন্য আমরা মনে করি যে কি উপযুক্ত সময়। এক। দুই হচ্ছে, সরকারের সব বিষয় তো আসলে মানে সরকারের সিদ্ধান্ত আমরা তো দিতে পারবো না। সরকার বলেছে জানুয়ারির শেষ, 2025-এর শেষে অথবা 26-এ 26 জুনের মধ্যে প্রথমার্ধে হয়তো নির্বাচন হবে। সুতরাং আমরা আশা রাখি এর মধ্যে সমস্ত সংস্কারের ব্যবস্থা করে ওনারা সেই হিসাবে নির্বাচন করার চেষ্টা করবেন। কিন্তু আমাদের যেই আশা আকাঙ্ক্ষা, যেই প্রস্তাবগুলো, সেগুলো যাতে তারা মেনে নেন, আমাদের সেই দাবি আমরা জানাচ্ছি। জি দ্বিতীয়ত, আপনি সময় টিভির বিষয় যেটা বললেন, এই বিষয়ে উভয় পক্ষের আমরা যে বক্তব্য দেখতে পাচ্ছি, যে সাংবাদিকগণ, সম্মানিত সাংবাদিকগণ বলছেন যে ওনাদেরকে জোরপূর্বক অব্যাহতি দেওয়া হয়েছে কোনো কারণ দর্শানো ছাড়া। আবার তার বিরুদ্ধে একজন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, এবং হাসনাত আব্দুল্লাহ তার পক্ষে আমরা দেখতে পাচ্ছি যে উনিও নিজের পক্ষে একটি স্টেটমেন্ট দিয়েছেন। দুই পক্ষেরই বক্তব্য আছে। এখন আমি মনে করি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রোলটা আছে, সেটা হচ্ছে সময় টিভি ইটসেলফের। সময় টিভির নিজেরই বলা উচিত যে কি সিচুয়েশনের প্রেক্ষিতে, কোন কারণে তারা এই পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা, আমি বা যে কোনো রাজনৈতিক দল, যে কেউ যে কারো বিরুদ্ধে অভিযোগ আনতে পারি। সেই অভিযোগ আমলে নিয়ে কোন প্রতিষ্ঠান কি ব্যবস্থা নিবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সেক্ষেত্রে আপনি যদি জোর করে আমার উপর চাপিয়ে দেন যে আমি এটা বাধ্য করেছি, এটা আমি ঠিক বলে মনে করি না। আর এর আগে শরীফুজ্জামান শরীফ ভাই একটা কথা বললেন যে আগের স্বৈরাচার ব্যবস্থার মতন আবারও হচ্ছে। আমি এটা সত্যি বলে মনে করি না। আমি এই বিষয়ে দ্বিমত পোষণ করছি। আমরা কোথাও অদ্ভুত আচরণ করিনি। প্রত্যেকটা বিষয়ে আমরা যৌক্তিকভাবে আমাদের দাবি উত্থাপন করেছি, এবং সেই দাবিগুলো আমলে নিয়ে যদি ব্যবস্থা নেওয়াটা জরুরি মনে করে সেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সেই হিসেবে ব্যবস্থা নিয়ে থাকে। এখন কোন প্রতিষ্ঠান কি ব্যবস্থা কি কারণে নিয়েছে, সেটার কারণ দর্শানোর দায়িত্ব কিন্তু ওই প্রতিষ্ঠানের নিজেরই। জি এগুলো দ্বিতীয় বিষয়। এখন মাসুর মাওলা ভাই, আমি অত্যন্ত আহত এবং মর্মাহত আপনার কিছু বক্তব্য নিয়ে। প্রথম বক্তব্য আমি বলতে চাই যে আপনি বলেছেন যে জাতির মধ্যে ঐক্য নেই। আপনার ধারণা সম্পূর্ণ ভুল। আপনারা এখনো ওই হ্যালুসিনেশনে আছেন যে আপনারা তো আসলে দীর্ঘ 16 বছর ধরে স্বৈরাচারের দোসর ছিলেন। আপনি চান আর না চান, আপনি হয়তো ব্যক্তিগতভাবে একজন ভালো মানুষ, কিন্তু আপনার দল দীর্ঘ 16 বছর আওয়ামী সরকারকে সুযোগ দিয়েছে এই স্বৈর শাসন কায়েম করে রাখার। পরবর্তীতে যখন আপনি আপনি যে বলছেন আওয়ামী লীগকেও সুযোগ দিতে কনভারসেশনে আসার, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগে আগে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাক। তারা এই স্বৈরাচার ব্যবস্থা কায়েম করার জন্য ক্ষমা চাক রাষ্ট্রের কাছে, জনগণের কাছে। তারপর তাদের সাথে জনগণ বসার জন্য জনগণের ক্ষমার
যোগ্য যদি হয় তারা, জনগণ যদি তাদের ক্ষমা করে, তাহলে জনগণের পক্ষ থেকেই এই আবেদন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যাবে যে তাদেরকেও এই আলোচনায় অন্তর্ভুক্ত করা হোক। আগে জি তারা ক্ষমা চান। জি হুমায়রা আমি নূর, আমার আপনাকে ভাইয়ের ধন্যবাদ। আমার হাতে হত্যার ক্ষমা সময় চাই। নেই, আমি বলি দ্বিতীয় আপু, বিষয়, আমার হাতে একদম আপু, সময় নেই। আমি আরেকটা বিষয় বলতে আপু, চাই, একটু ভাই আমাকে 1 মিনিট সময় আছে দেন। আমার উনি কাছে, বলেছে হুমায়রা নূর এবং উনি বলেছে মাসুর আবু মাওলা। সাইদকে নিয়ে আমরা, আবু সাইদের হত্যা নিয়ে আমরা রাজনীতি করছি। আমি আমি আবু সাইদকে নিয়ে রাজনীতি করছি না। আপনার এই স্টেটমেন্ট আপনি ফেরত নেন, উইথড্র করেন, না হলে নো 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 ওয়েট, নো নো আপনাকে নো। স্টেটমেন্ট আমি কেন আমি দিন? আমার শুনেন 2000 শুনেন, ছাত্রে রংপুরে 2000 রংপুরে মানুষের শুনেন হত্যার আপু, বিচার চাই। আপু আমি শুনেন, 2000 মানুষের রংপুরে হত্যার জবাব চাই। 180 আমি আবু জন সাইদকে 180 শুধু জন আবু লোক, সাইদের হত্যার বিচার চাইনি। শুনেন আচ্ছা শুনেন, জনাব, রংপুরে দীর্ঘ 16 বছর শুনেন, যত রংপুর রাজনৈতিক দলের 16 বিরুদ্ধে বছর যত ছিল আমি জানি না, অত্যাচার অনাচার আপনারা হয়েছে, পলিটিক্সে যত না না মিথ্যা শুনুন মামলা শুনুন, হয়েছে, প্রত্যেকটা মিথ্যা মামলা অন্যায় অত্যাচারের বিচার চাই। প্রত্যেকটা মিথ্যা মামলার বিচার চাই, সেইটা আপনি জবাব চাই। বলেন, সেটা আমাকে বলছেন যত কেন? জি জনাব মানুষ মাসুর মারা মাওলা এবং গেছে, অ্যাডভোকেট যত হুমায়রা নূর, আমাকে আমার বলুন আমি কেন? আমি একটি আমি কথা আপনাদের বলতে কেমন একটু হবে? অনুরোধ করব, শুনেন আমাকে যদি শুনেন, একটু সুযোগ দিতেন বলার। 180 জন আমাদের ছাত্র সমাজ ছেলে পেলে ইনজুর হয়েছে এবং মামলা খেয়েছে, জেলে আছে। জি তাহলে জনাব কি মাসুর তারা কি মাওলা, মাপতে হবে? জনাব আপনি মাসুর কি মাওলা, মাপতে হবে? আমাকে একটু সুযোগ দিতে হবে, এবং হুমায়রা নূর এবং সেটার বিচার চান। আমি ঠিক একটি আছে, আপনি পলিটিক্স থেকে আমার সময় আপনি একদম politics শেষ। থেকে একটা জনাব লাইন মাসুর ঘুরে মাওলা আছেন। এবং অ্যাডভোকেট হুমায়রা নূর, আমি অত্যন্ত দুঃখিত। আমি একটু শেষ করি, আমাকে যদি বলতে দেন। আপনারা যদি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে মাসুর মাওলা এবং হুমায়রা নূর, আমি একটু আমাকে সময় দিবেন, আমি শেষ করব, আমাকে শেষ করতে হবে। আপনাদের দুজনকেই ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য। আমাদের সময় একদম শেষ, নিশ্চয়ই আপনাদের দুজনের সাথে আবারও কথা হবে। ভালো থাকবেন দর্শক। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠান আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।